আসসালামু আলাইকুম। আমরা আজকে খাদ্য অধিদপ্তরের উপসহকারী খাদ্য পরিদর্শক এর গণিতগুলোর সমাধান করব সহজ এবং ব্রড উভয় নিয়মেই। প্রথমে 1 নম্বর অঙ্কে আসি যে এক ব্যক্তি 900 টাকায় একটা জিনিস ক্রয় করে 4 মাস পর 963 টাকায় বিক্রয় করলো, তার বার্ষিক শতকরা কত লাভ হলো? এখানে সিম্পলি বোঝা যাচ্ছে যে 900 টাকায় কিনছে, 963 টাকায় বিক্রি করছে, অর্থাৎ লাভ হলো আমার 63 টাকা। লিখি যে লাভ হয় 63 টাকা। 963 মাইনাস 900, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন যদি আমরা লাভের হারটা বের করি, যে লাভের হার ইকুয়াল যে সংখ্যাটা আছে মূল সংখ্যাটা 900, আর যে আমার লাভ হয় সেটা আমরা কি উপরে রাখি, সেটাকে শতকরা 100 দ্বারা আমরা গুণ করে দিই, তাহলে আমাদের লাভের হার বের হবে যে 0 কাটা দিলে 7%। অর্থাৎ আমার যে লাভ হচ্ছে এটা কিন্তু 4 মাসের লাভ। 4 মাসে আমার লাভ হচ্ছে 7%। আমাকে বলছে বার্ষিক, মানে 12 মাস বা 1 বছর বার্ষিক শতকরা কত লাভ হবে। তাহলে 4 মাসে আমার যদি লাভ হয় এত টাকা, তাহলে 4 মাস 8 মাস 12 মাস অর্থাৎ 3 গুণ, তাহলে 3 7 21% হবে। এটা যদি আমরা একটু লিখে লিখে দেখাই যে 4 মাসে আমার লাভ হচ্ছে 7%, তাহলে 1 মাসে লাভ হবে কত, 7/4, আর 12 মাসে লাভ হবে যে 12 দ্বারা গুণ করে দিলে 3 × 12 21%। এটা মানে মুখে মুখে প্রথমের দিকে একবারই আসে। আশা করি বুঝতে পারছেন। 2 নম্বর অঙ্কে আসি যে 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে। তা আমার বৃহত্তম অংশ আছে এখানে 5, ক্ষুদ্রতম অংশ আছে 2। আমরা যদি শর্ট মেথডে করি যে পার্থক্য, আর আমরা অনুপাতের অঙ্কের ক্ষেত্রে যে অনুপাতগুলো থাকে এগুলোকে নিচের দিকে আমরা যোগ করে দিই, 2, 4, 5 এবং মোট সংখ্যাটা দিয়ে কিন্তু গুণ করি। আর যেহেতু পার্থক্য বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, তো আমার বৃহত্তম আছে 5, ক্ষুদ্রতম আছে 2, এটা আমি লিখলাম। তো বিয়োগ করলে 3, আর এখানে যোগ করলে আমার 11। এদিকে 143 থাকে, 11 আর 13 গুণ করলে 143, ও 3 13 39। এটাই আমাদের অ্যান্সার। তারপর আছে 144, 3 নম্বর অঙ্কে যেটা, যে 144 সংখ্যাটি কোন সংখ্যার 40%। আমরা ধরে নিই যে নর্মালি যে এক্স এর 40%, সংখ্যাটি হলো কত, 144। আরও বিভিন্ন শর্ট নিয়মে করা যায়। এক্স 40% মানে আমার হলো 40/100 ইকুয়াল হলো 144। এটা যদি আমি এদিকে গুণ করে দিই তাহলে 144 100/40, 0 0 আমি কাটে দিলাম, 3 4 12, 2 24, 4 4 24, তো 10 আর 36 গুণ করলে 360। এটা অ্যান্সার। আর অনেক নিয়মে করা যায়, এগুলো আমি ভাঙা একটু দেখাইলাম। এটা আমরা যারা পারবো এক লাইনে আমরা লিখে, এক লাইনে এটা লিখে অ্যান্সার বের করা যাবে। 4 নম্বর অঙ্কে আমরা আসি। 4 নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এরকম একটা অঙ্ক কিন্তু 38তম বিসিএসেও আসলো। বিসিএসের অনেক কোশ্চেন থেকেই কিন্তু এই পরীক্ষায় রিপিটেশন ছিল। যে টাকায় 1 ডজন বড়ই কিনে, ওখানে সম্ভবত কলা দিয়েছিল, 1 ডজনের জায়গায় 12টি উল্লেখ ছিল। যে টাকায় 1 ডজন বড়ই বিক্রয় করায় 25% ক্ষতি হয়, 50% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রয় করতে হবে। সহজ অঙ্ক, যে 25% যেহেতু ক্ষতি হয়, 1 ডজন মানে হলো 12টি। 25% যেহেতু ক্ষতি হয়, তাহলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য, আমি সেলিং প্রাইস যেটা বিক্রয় মূল্য, 25% ক্ষতিতে বিক্রয় মূল্য আমার 100 - 25 মানে হলো 75 টাকা। 25% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য এটা। 50% লাভ করতে হবে, অর্থাৎ 50% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে। তাহলে 50% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 50, 150 টাকা। এখানে কিন্তু একটু বুঝতে হবে যে 25% ক্ষতি মানে আমার 75 টাকা, আর 50% লাভ মানে কিন্তু 150 টাকা। আমি একটু ভাঙায় দেখাচ্ছি এবং অঙ্ক করা শেষে আমি বলে দেবো যে আসলে কোন জিনিসগুলো আমাদের না লিখলেও হবে। আসলে সবই তো আমাদের লেখার দরকার নেই, বোঝার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা থাকে, যে অনেক কিছু বোঝে না, যার কারণে একটু ভাঙায় ভাঙায় লিখে দেওয়া। যেহেতু আমার 1 ডজন বড়ই বিক্রয় করতে হবে, বিক্রয় হলো কত, 25% ক্ষতিতে।
25% যেহেতু ক্ষতি হলো, 25% মানে আমার 75 টাকা। অর্থাৎ আমার এই যে 75 টাকার যে বড়ই, এটা আমি যদি 50% লাভে বিক্রি করতে চাই, তার মানে আমাকে 150 টাকা বিক্রি করতে হবে। ঠিক আছে, 50% যদি আমি লাভ করতে চাই, 50% মানে তো 150, অর্থাৎ 75 টাকার বড়ই বিক্রয় করতে হবে 150 টাকায়। এটা আমরা লিখি। যে 75 টাকার বড়ই আমাকে বিক্রয় করতে হবে 150 টাকায়, তাহলে আমাদের 50% লাভ হবে। তাহলে অতএব 1 টাকার বড়ই বিক্রয় করতে হবে যে 150 ভাগ 75, তাহলে 2 টাকা আসলো। তাহলে এই যে 2 টাকা আসলো, এই যে 1 ডর্জন মানে 12টা, অর্থাৎ এই 2 টাকায় আমাদের বিক্রয় করতে হবে কতটি? 12টি বড়ই। আমাদের এখানে বলছে যে টাকায় টাকায় কতটি বড়ই বিক্রয় করতে হবে, টাকায় মানে 1 টাকায় আমরা কতটি বড়ই বিক্রয় করব। তাহলে এই যে 2 টাকা আসলো, 2 টাকায় আমাদের 12টি বড়ই বিক্রয় করতে হবে। তাহলে আমরা লিখি 2 টাকায় বিক্রয় করতে হবে কয়টি বড়ই? 12টি বড়ই। অতএব 1 টাকায় বিক্রয় করতে হবে 12 ভাগ 2, অর্থাৎ 6টি বড়ই। এটা হলো আমার একটা অ্যান্সার। এখানে বন্ধুরা বিষয়টা হচ্ছে যে আমি যদি বুঝে থাকি, তাহলে কিন্তু আমার এই যে 25% মানে আমার এত কথা লেখা দরকার নেই। 25% মানেই হলো আমার 75, এবং হলো 50% মানে হলো আমার 150। এতে তো আমার লেখার দরকার নেই। অর্থাৎ 75 টাকায় আমার বিক্রয় করতে হবে কত? বিক্রয় করতে হবে 150 টাকা। 75 টাকার বড়িটা আমাকে 150 টাকায় বিক্রয় করলে আমার 50% লাভ হবে। তাহলে 1 টাকায় কত হবে? 2 টাকা। আর 2 টাকায় বিক্রয় করতে হবে 12টি বড়ি, তাহলে আমার 1 টাকায় কত? তাহলে টাকায় কতটি বিক্রয় করতে হচ্ছে সেটা আমার বের হয়ে গেল। এটা যদি আমি আপনাদের শর্ট মেথডে দেখাই, আরও শর্ট সূত্র দিয়ে দেখাই, এটা হলো ব্রড ফর্মে, এই ধরনের করে রাখা ভালো, অনেক সময় রিটেনের কাজে দেয়। তো এটা হলো আমাদের আরও যদি শর্ট মেথডে আমি দেখাই, তাহলে হলো যে একটা সূত্র আছে যে নতুন সংখ্যা, নতুন সংখ্যা ভাগ পুরাতন সংখ্যা ইকুয়াল 100 মাইনাস ক্ষতি ভাগ 100 প্লাস লাভ। এটা হলো আরেকটা সূত্র। এই সূত্র তখন অ্যাপ্লাই করা যাবে যখন একটা ক্ষতি এবং একটা লাভ থাকবে অঙ্কে, এবং একটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা চাইছে। একটা সংখ্যা আছে আমাদের 12, আর একটা সংখ্যা আমরা বের করব। তাহলে আমাদের নতুন সংখ্যা যেটা সেটা আমাদের বের করতে হবে, আমি এক্স ধরে নিলাম। আর পুরাতন সংখ্যা যেটা 1 ডজন মানে হলো 12, যেটা দেওয়া আছে সেটাই পুরাতন। 100 মাইনাস ক্ষতি, 100 মাইনাস ক্ষতি বলতে ক্ষতি আমার কত পার্সেন্ট? 25%। লাভ আমার কত পার্সেন্ট? 50%। যেটা হবে সেটা আমি লিখে দিলাম। তাহলে এক্স ভাগ 12, আর এখানে ক্ষতি মানে হলো আমার 75, 100 থেকে 25 বিয়োগ করলে আর 100 যোগ 50 মানে হলো 150। তাই এখানে যদি আমি কাটাকাটি করি 25 দিয়ে, 3 25 75, আর এদিকে 4 25 100, 5 6, তাহলে 6 25 হলো 150, 6 দুগুণে 12, তাহলে 3 দুগুণে কত হবে? 6, এক সমান 6। তাহলে এই যে আমার 6, এই যে 6, এটা হলো 6টি। তাহলে এটা আমার হলো যে শর্টকাট মেথড। এটা নতুন সংখ্যা বা পুরাতন সংখ্যা ইকুয়াল 100 মাইনাস ক্ষতি ভাগ 100 প্লাস লাভ। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এটা আরও কৃষি উপসহকারীর পরীক্ষায়ও আসছিল, 38তম বিসিএসও আসছে, এবং আপনাদের পরীক্ষাতেও আসছে, যে খাদ্য অধিদপ্তরেও আসলো। এটা অনেক ইম্পর্টেন্ট, এবং এই দুইটা টেকনিকে আপনারা মনে রাখতে পারেন। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে যেটা বলছে যে একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 ও 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে?
তো এগুলা একটু ব্রড ফর্ম এবং শর্ট ফর্ম দুইটা নিয়মে আমি দেখাই দিচ্ছি যে সহজ কীভাবে হবে। আমরা সাধারণত এটা কি লিখি যে একটু যদি ব্রড ফর্মে হালকা প্রথমে দেখাই যে চৌবাচ্চাটির যে 8 ঘন্টায় পূর্ণ হয় 1/, 1 ঘন্টায় পূর্ণ হবে 1/8। 8 ঘন্টায় পূর্ণ হবে 1/, 1 ঘন্টায় পূর্ণ হয় 1/8। যে একইভাবে আমি আর না লিখলাম যে একইভাবে অন্যান্যগুলো যেটা 1 ঘন্টায় পূর্ণ হবে কত যে 1/12 ও 1/24। তাহলে অতএব আমরা লিখতে পারবো কি যে একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে এতে 1 ঘন্টা পূর্ণ হয় কত যে 1/8 প্লাস 1/12 যে প্লাস 1/24। আমাদের এখানে যেটা যে চৌবাচ্চাটির 8 ঘন্টায় পূর্ণ হয় 1/, 1 ঘন্টা 1/8। একইভাবে 1 ঘন্টা পূর্ণ করবো 1/12 1/24। তাহলে একত্রে 1 ঘন্টায় পূর্ণ করবে আমার এত অংশ। আমরা নর্মালি কিন্তু এই ধরনের চৌবাচ্চার অঙ্কগুলো এইভাবে করি। আমরা যদি বুঝে থাকি তাহলে আমার মনে হয় যে এইখান থেকে এই অংশটুকু আমাদের আর লেখার প্রয়োজন নেই যে 1 ঘন্টা পূর্ণ করবে আমার এত অংশ। এটা আসার পর আমরা তারপর এটা কী করি, এটা একটা হচ্ছে লসাগু করা হয়। লসাগু হলো কত 24। যে বড় সংখ্যাটিকে এটা একটা শর্ট মেথড বা শর্ট নিয়ম যেটা শিখে রাখবেন যে বড় সংখ্যাটিকে যদি এই ছোটো সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় লসাগুর যে মেইন সংখ্যাটাকে বড় সংখ্যাটাকে তাহলে কিন্তু এগুলা এরই অংশ হিসেবে থাকবে। অর্থাৎ আমার আর হচ্ছে লসাগু করার দরকার নেই। আর যদি না যায় সেক্ষেত্রে আমরা লসাগু করবো। তাহলে 12 দুগুণে 24 3 8 24 আমার তো ভাগ করা যাইতেছে, তো সেই ক্ষেত্রে আমার লসাগু 24ই হবে। 3 8 24, 12 দুগুণে 24 আর 24 একে 24। তাহলে 2 আর 1 3, 3 6 24। তাহলে 4 6 24 1/4। ঠিক আছে, এই 1/4 পূর্ণ হয় কত 1 ঘন্টায়। ওয়ান ভাগ 4 পূর্ণ হয় 1 ঘন্টা। তাহলে 1 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে 4 ঘন্টা। আর হলো আমার এখানে প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নতে বলছে যে 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে আমরা লিখব যে যে 3/4 পূর্ণ হতে সময় লাগবে 4 গুণন 3/4, 4 4 কাটে গেলে আমার 3 ঘন্টা। এখন এগুলা এত বড় মানে এটা না করে আমি যদি একটু শর্টভাবে বলি যে আমার যে সময় লাগতেছে এখানে 8 12 এবং 24 ঘন্টা পূর্ণ হতে পারে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু এত লেখার দরকার নেই। আমি এখান থেকে জাস্ট এতটুকু আমি মেইন সংখ্যাটুকু এটা লিখবো, এই মেইন আমি সংখ্যাটুকু লিখবো। এই মেইন সংখ্যাটুকু লিখে জাস্ট আমার এটা বের হলো। এটা মানে আমার তো 4 ঘন্টা আসবে। তো 4টাকে আমি জাস্ট 3/4 দ্বারা গুণ করে দেবো। কোনো পূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশ দ্বারা গুণ করা হয় তাহলে এটা আমাদের উত্তরটা যেটা আছে সেটা বের হয়ে যাবে। তো আমরা সরাসরি এটা দিয়ে লিখে দেবো। তাহলে আমাদের আর এত লেখার দরকার নেই। এত লিখে আমি দেখাইলাম যেন জাস্ট বোঝার জন্য, জিনিসটা যেন বোঝা যায় এই জন্য। তারপরের অঙ্কে যেটা আছে 6 নম্বর, এখন যদি বি ইকুয়াল এ প্লাস বি এবং বি ইকুয়াল 3 হয় তাহলে এ বি প্লাস বি সি এর উপর স্কোয়ার ইকুয়াল অফ হোয়াট, এটা কত হবে। তাহলে আমরা লিখবো এটা সিম্পল, এটা সহজ অঙ্ক যে এ বি প্লাস বি সি এর উপর স্কোয়ার। এখান থেকে আমার কি কমন যাবে, বি কমন যাবে, যেটা কমন যাবে সেটা আমরা কমন রাখলাম। আর বাকিটা থাকলো এ প্লাস সি স্কোয়ার, যেটা থাকলো এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দেখা দিলাম কারণ এ প্লাস সি আমার একটা মান আছে। তো বি ছিল, আবার বি এ প্লাস সি এর মানটা বসালাম আমি বি, বসায় আমি স্কোয়ারটাকে রাখলাম। বি বি আবার গুণ করলে হবে বি স্কোয়ার। ঠিক আছে, এই বি এর মান হচ্ছে কত দেওয়া আছে 3, তাহলে 3-এর উপর স্কোয়ার
3 উপর স্কোয়ার মানে 9, 9 উপর স্কোয়ার মানে 81, এটাই অ্যান্সার। তারপরের অঙ্ক যেটা দেখেন, যে দেওয়া আছে সিম্পল লসাগুর যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই এবং হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এর লসাগু কোনটি। তো এগুলো অঙ্কের লসাগু মানে আমরা জানি যে সাধারণত কমন আনকমন যা আছে আমরা সবগুলাই নেব, হ্যাঁ, কিন্তু কোনো রিপিটেশন হওয়া যাবে না, একই মান বারবার নেওয়া যাবে না। তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, তো এখান থেকে আমার কমন যাবে যেটা এক্স স্কোয়ার কমন যাচ্ছে, এক্স স্কোয়ারকে রাখলাম, তাহলে আমার এক্স থাকতেছে, তাহলে এক্স আর এখান থেকে থাকে ওয়াই, এটাকে রাখলাম। আর এই পাশে যেটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখান থেকে আমাদের এক্স ওয়াই কমন যাচ্ছে, তাহলে এখান থেকে থাকবে এক্স, এখান থেকে থাকবে ওয়াই। আর এই দুটার মধ্যে আমার কমন কোনটা? কমন দেখা যাচ্ছে যে আমার এক্স, এখানে এক্স স্কোয়ার, যেটা বড় ঘাত রাশি সেটা থাকে এক্স স্কোয়ার, ওয়াই আছে এখানে ওয়াই নেই, তাহলে আমরা ওয়াই থাকবে এক্স প্লাস ওয়াই থেকে একটা এক্স প্লাস ওয়াই থাকবে, এটাই অ্যান্সার। তারপরের যেটা যে 8 নাম্বার অঙ্কে যেটা, যে এখানে বলছে যে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে, মানে এটা কী রকমের ত্রিভুজ হবে এটা। তো এটা সাধারণত আমরা কী করি, যেটা বড় বাহু থাকে এটাকে অতিভুজ ধরে আমরা হিসাব করি, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য যেটা। হ্যাঁ, তো 17-এর উপর স্কোয়ার করলে আমার হয় 289, হ্যাঁ, এদিকে 15-এর উপর স্কোয়ার করলে 225, 8-এর উপর স্কোয়ার করলে 64, 289 থাকলো 4 5 9 6 2 8 2, অর্থাৎ দুই দিকে আমার সমান মান, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণিত, তার মানে এটা হলো সমকোণী ত্রিভুজ। তারপরে যেটা 9 নম্বরে আসি, যে এখানে বলছে দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত 3:4 হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত। এখানে হলো নর্মালি অন্যান্য কিছু থাকে, এখানে যেহেতু পরিধির কথা বলছে, একটা যদি আমরা ছোট বৃত্ত ধরি আর একটা যদি আমরা বড় বৃত্ত ধরি, পরিধির কথা বলছে, তাহলে পরিধির সমান জানি আমরা 2πr, ধরলাম ছোট বৃত্ত যে পরিধি 2πr সমান 3, আর এটা হলো পরিধি 2π ক্যাপিটাল আর সমান 4, তাহলে এখানে আর সমান লেখা যাবে 3/2π, আর এখানে আর সমান লেখা যাবে 4/2π। তো এখানে বলছে যে ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে লিখি আমরা যে ক্ষেত্রফল অনুপাত, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি, যে পাই আর স্কোয়ার, তাই না। তাহলে হলো পাই আর স্কোয়ার, তাহলে পাই থাকলো আমার, আর হলো 3/2π, অনুপাত দিয়ে আবার পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে 4/2π, এটা থাকলো আমার। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যে পাই 3-এর উপর স্কোয়ার করলে হচ্ছে 9, 2 মানে 4π এর উপর স্কোয়ার, অনুপাত থাকলো পাই 4-এর উপর স্কোয়ার করলে 16, আর 2-এর উপর স্কোয়ার করলে 4, 4π স্কোয়ার। এটা যদি অনুপাত আছে, এটা যদি উল্টাই দিই তাহলে কী হবে, গুণ হবে, যে 9π/4π স্কোয়ার গুণন 4π স্কোয়ার ভাগ আমার 16πটা, তাহলে নিচে চলে আসবে, এটা কাটে গেল, পাই কাটে গেল, তাহলে আমাদের আসলো যে 9:16। আমরা যদি নর্মালি এখানে যদি স্কোয়ার করে দিই, যে বর্গ করে দিলে কিন্তু 9:16 আসবে। তো এটা আমরা এমসিকিউতে করবো, যে নর্মালি আমরা বর্গ করে দেবো, যেহেতু একমাত্রিক হিসাব এগুলো। আর এটা হলো মানে ব্রড ফর্মে দেখানো, যদি কোনো পরীক্ষায় কখনো আসে ব্রড ফর্মে রিটেন টাইপের, সেক্ষেত্রে আপনাদের অনেক কাজে দেবে। তারপর আসি আমরা এটা 10 নম্বর অঙ্কে, যে পরীক্ষার হলে সম্ভবত ওখানে দেওয়া ছিল 24, কিন্তু ওটা আসলে প্রকৃতপক্ষে হবে 28, যে কোশ্চেন দেওয়া আছে সেখানে হবে 28, কারণ 24-এর রিলেটেড কিন্তু কোনো ওখানে অ্যান্সার নেই, 24 দিলে ভগ্নাংশ আসে, সম্ভবত টাইপিং মিস্টেক।
যে 24 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের, একটা বৃত্ত, তো বৃত্তের অর্ধেক, মানে এই যে এই অর্ধবৃত্তে এখন আমাদেরকে কল্পনা করতে হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত। 28 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্ধবৃত্তের হলে হাফ দিয়ে দেব, তাহলে এটা হলো অর্ধবৃত্ত, তাহলে হাফ থাকে, পাইয়ের মান হলো আমরা জানি কত 22/7। ব্যাসার্ধ আর, তাহলে এটা আমার আর, আর এর পরিস্থিতি তাহলে 28 × 28 দিয়ে দিই, যে 4×7 = 28, 2×2 = 4, 22, 2 এবং 28 এটা গুণ করলে আসবে 1232 বর্গ সেন্টিমিটার। এটাই অ্যান্সার। অঙ্কের সমাধানগুলো ভালো থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে একটু লাইক এবং সাবস্ক্রাইব দিবেন, যে এর পরবর্তীতে যেন যত পরীক্ষাগুলো হবে সবগুলোর আপডেট এবং উভয় নিয়মেই যেন আমরা আপনাদেরকে ইয়েগুলো দেখাতে পারি, যে সমাধানগুলো ব্রড ফর্মে এবং শর্ট ফর্মে, যেটা আপনাদের রিটেন অনেক সময় রিটেনেও কাজে দেবে। এই প্রিলির পরীক্ষার অঙ্কগুলোই কিন্তু রিটেনে আসে অনেক সময়। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রিলিটটা পারেন কিন্তু রিটেনেরটা পারেন না, যার কারণে দুটো একসঙ্গে দেখা দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে। তো এটা আপনাদের অনেক হেল্প হবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।